কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকের পড়াশোনা খুব ভালোভাবে চলছে। তো বেশ কয়েকদিন হলো তোমাদের কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি, তার জন্য প্রথমেই দুঃখিত। তো আজ থেকে তোমাদের রেগুলারিটি আবার ভিডিও আপলোড করে দেবো। আর কিছু ব্যক্তিগত সমস্যার জন্য ভিডিও আপলোড করা যায়নি। তো চলো, আজকে আমরা ফুল জোশে একদম ফুল উদ্যমে ক্লাস শুরু করছি। আমরা কিন্তু বলছি পিএসসি স্পেশাল মক টেস্ট আমরা আবার নিয়ে এসেছি। তোমাদের বেশ কয়েকটা এপিসোডে আমরা পিএসসি স্পেশাল মক টেস্টই দিচ্ছি, কারণ সামনে ডাব্লিউবিসিএস প্রিলিমস, পিএসসি মিসেলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষাগুলো রয়েছে। তা এই সমস্ত পরীক্ষাকে টার্গেট করে বা ওভারঅল যারা ডাব্লিউপি কেপি দিচ্ছ তাদেরও কিন্তু হেল্প হবে। তার জন্য বাছাই করে আমাদের টপিক ভিত্তিক আমরা ক্লাস নিয়ে আসছি। আজকে আমরা অবশ্যই ইন্ডিয়ান হিস্ট্রির ওপর একটা ক্লাস করব, একটা র্যাপিড ফায়ার রাউন্ড হবে ইন্ডিয়ান হিস্ট্রির ওপরে। টপিকটা হচ্ছে বৈদিক সভ্যতা, ভেদিক সিভিলাইজেশনের উপর আমরা একটা ছোট্ট একটা সেশন করব। প্রত্যেকেই বলবো যারা ভিডিওটা প্রথম থেকে দেখছো অবশ্যই তোমার লাইক করে দিও, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অবশ্যই যে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তোমাদের অবশ্যই হেল্পফুল হবে। একটা এএনএম জিএনএম পরীক্ষার্থী আছো, তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের 10 মার্কস মতো জিকে থেকে থাকে, তো তোমাদেরও কিন্তু হেল্প হবে। তো চলো বেশি দেরি করব না, চটপট ক্লাসে ঢুকে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন দিয়েছে যে আর্যরা কবে ভারতে আসে। মানে যে সিন্ধু সভ্যতার পর যে সভ্যতা আমরা পাবো সে আমরা বৈদিক সভ্যতা বলছি। তা বৈদিক সভ্যতা মেনলি কিন্তু আর্যদের ওপর ডিপেন্ডেন্ট করে থাকে, আর্যদেরকে নিয়ে কিন্তু বৈদিক সভ্যতা। তো সেই সময় আমাদের প্রথম প্রশ্ন দিয়েছে যে আর্যরা কবে ভারতে আসে। অপশন এতে বলছে 1500 খ্রিস্টপূর্বাব্দ, অপশন বি বলছে 1498 খ্রিস্টপূর্বাব্দ, অপশন সি বলছে 2350 খ্রিস্টপূর্বাব্দ, আর অপশন ডি বলছে 1750 খ্রিস্টপূর্বাব্দ। এই যে অপশন সি এবং ডি 2350 এবং 1750 খ্রিস্টপূর্বাব্দ, একটু মনে করে দেখো এটা কিন্তু সিন্ধু সভ্যতার সময়কাল। তোমরা আমার কাছে যারা সিন্ধু সভ্যতার ক্লাস করেছো তাই তো প্রত্যেকে বুঝতে পারছো যে এই দুটো সাল কিন্তু হচ্ছে সিন্ধু সভ্যতার সঙ্গে যুক্ত। আর এই সালটা তো কোনো গুরুত্বই নাই, মানে একের দাগের যে প্রশ্ন তার জন্য আমরা সঠিক উত্তর করব। অপশন এ হচ্ছে এর জন্য সঠিক উত্তর। মানে আর্যরা ভারতে এসেছিল 1500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ, মানে অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। এবারে পরবর্তী যে প্রশ্ন সেজন্য যাব যে নতুন বেদ নামে পরিচিত কোন বেদ। আমাদের যে আর্য সভ্যতা পড়তে গেলে প্রথমে যেটা আমাদের বা বৈদিক সভ্যতা পড়ার ক্ষেত্রে প্রথমে যে গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেটা হচ্ছে বেদ। তো এই বেদকে আমরা কী করব, বেদকে আমরা 4 ভাগে ভাগ করে থাকি। মেন 4টে ভাগ থাকে, ঋক, সাম, যজু এবং অথর্ব। এই বেদের আমরা 4টে ভাগ পেয়ে থাকি। এর মধ্যে সবথেকে প্রাচীনতম বেদ বলা হয় ঋগ্বেদ, কেন এটা সবথেকে প্রাচীনতম বেদ অবশ্যই। তারপরে সাম, যজু। এবার আমাদের কোয়েশ্চেনের দিকে ফিরে আসি। কোয়েশ্চেনে কী বলেছে, বলছে নতুন বেদ নামে পরিচিত কোন বেদ, মানে কোন বেদকে বলা হয় নতুন বেদ। এই 4টে বেদের মধ্যে কোন বেদটা নতুন বেদ। তো প্রশ্নের জন্য অপশন হবে অপশন ডি, এই অথর্ব বেদটাকে আমরা বলবো নতুন বেদ, মানে অপশন ডি হলো এক্ষেত্রে সঠিক উত্তর। এই যে ঋগ্বেদ এটা হচ্ছে পৃথিবীর সবথেকে প্রাচীনতম বেদ, বা পৃথিবীর প্রাচীনতম কোনো সাহিত্যের যদি নাম আমরা করে থাকি সেক্ষেত্রে আমরা আনসার করব ঋগ্বেদকে। তোমরা জানো যে ঋগ্বেদের শ্লোক সংখ্যা কত, ঋগ্বেদের শ্লোক সংখ্যা হলো 1028টা রয়েছে ঋগ্বেদের শ্লোক, তাই তো। তাহলে এই যে অপশন যে এই কোশ্চেন নম্বর যে 2 এর জন্য সঠিক উত্তর করব অপশন ডি, মানে অথর্ববেদ। তো অথর্ববেদ সম্পর্কে আর কি গুরুত্বপূর্ণ পাবো, একে নতুন বেদ বলা হয়। এই অথর্ববেদের শ্লোক সংখ্যা 750, কোনো বই 753 থাকে। দুজন ঋষি এটা লিখেছিল অথর্ববেদটা, একটা হচ্ছে অথর্ব, একটা হচ্ছে অঙ্গিরেশ, তাই তাদের নাম অনুসারে একে অথর্ববেদ বলা হতো, ঠিক আছে। আর এই অথর্ববেদ মানে এর বিষয়বস্তু কি, এর বিষয়বস্তু আমরা কালাজাদু, ব্ল্যাক ম্যাজিক বলা হয়, মেডিকেল সায়েন্স, এইগুলো হচ্ছে বিষয়বস্তু এই অথর্ববেদ সম্পর্কে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দিকে আমরা মুভ করি। কোশ্চেন নম্বর 3 কী বলছে, যে ঋগ্বেদে মোট শ্লোক সংখ্যা কত। একটু আগের কোশ্চেনটার জন্য আমরা ব্যাখ্যা করে দিলাম যে ঋগ্বেদে টোটাল শ্লোক সংখ্যা কত। অপশন এতে বলছে 1549, অপশন বি বলছে 1028, অপশন সি বলছে 750, না অপশন হচ্ছে নান কোনোটাই নয়।
ঋগ্বেদে টোটাল শ্লোক সংখ্যা হচ্ছে 1028টা শ্লোক রয়েছে, মানে 3-এর দাগের জন্য অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। এই যে 1550 দেখছো, এটা হচ্ছে সামবেদের সময়কাল, শর্টকাট আমরা এস লিখলাম, এটা হচ্ছে সামবেদের সময়কাল। আর 750 দেখতে এটি হচ্ছে আমরা অথর্ববেদের শ্লোক সংখ্যা, এই 750, ঠিক আছে। তা 3-এর দাগের যে প্রশ্ন, তার জন্য আমরা সঠিক উত্তর করব অপশন বি কে আমরা এক্ষেত্রে সঠিক উত্তর করব, যে ঋগ্বেদের মোট শ্লোক সংখ্যা হলো 1028টা। এবং ঋগ্বেদ সম্পর্কে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, যে ঋগ্বেদে টোটাল মণ্ডল রয়েছে 10টা মণ্ডল রয়েছে, 10টা মণ্ডল রয়েছে ঋগ্বেদে। পরবর্তী প্রশ্ন, একটা উক্তি থেকে দিয়েছি, এই কোশ্চেনটা আমরা এসএসসি পেপার থেকে তুলেছি। এসএসসি এমটিএস সিটি যারা দেবা তারা কিন্তু এই ধরনের কিন্তু কোয়েশ্চেন কিন্তু একটা প্র্যাকটিস করে রাখো, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু প্রায়শই এসে থাকে। যে গো ব্যাক টু ভেদাস, এর বাংলার মানে হচ্ছে আবার বেদে ফিরে চলো, এটা কার উক্তি? অপশন এতে বলছে গান্ধীজি, অপশন বি বলছে রামমোহন, অপশন সি বলছে দয়ানন্দ সরস্বতী, না অপশন ডি নান কোনোটাই নয়। গো ব্যাক টু ভেদাস মানে আবার বেদে ফিরে চলো, এটা কার উক্তি? তো কোয়েশ্চেন নম্বর 4-এর জন্য আমরা সঠিক উত্তর করব অপশন সি কে আমরা সঠিক উত্তর করব, স্বামী দয়ানন্দ সরস্বতী হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর, আবার বেদে ফিরে চলো। এই স্বামী দয়ানন্দ সরস্বতী সম্বন্ধে জেনে রাখো যে এটা তার তো একটা উক্তি বটেই, গো ব্যাক টু ভেদাস। একটা এর উক্তি আছে, ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস, যেহেতু স্পেস কম বলে লিখছি না, ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস, এই যে একটা বই, এই বইটারও কিন্তু লেখক হচ্ছেন এই দয়ানন্দ সরস্বতী। এই দয়ানন্দ সরস্বতীর কিন্তু আসল নাম দয়ানন্দ সরস্বতী নয়, এর প্রকৃত নাম কি থাকে? এর প্রকৃত নাম হলো মূলা শঙ্কর, মূলা শঙ্কর, বেশ কম, মূলা শঙ্কর দয়ানন্দ সরস্বতীর আসল নাম, বা কোনো কোনো বই তোমরা মূল শঙ্করও কিন্তু পেতে পারো। তো কোশ্চেন নম্বর 4-এর জন্য আমরা সঠিক উত্তর করব অপশন সি কে আমরা সঠিক উত্তর করছি। পরবর্তী প্রশ্ন, আশা করি প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে। এবার কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানিও যে তোমাদের এই কোশ্চেনটা কেমন লাগছে, একটু কমেন্ট করে জানিও যে তোমাদের এই কোয়েশ্চেন সলভ কেমন লাগছে। তারপর আমি কিন্তু আরও বিভিন্ন টপিকের উপর কিন্তু বাছাই বাছাই করে প্রশ্ন নিয়ে আসবো। দেখো 5 নম্বর কোয়েশ্চেন কী বলা হয়েছে, যে ন্যায় দর্শনের প্রবক্তাকে, ন্যায় দর্শন, এই বৈদিক যখন আমরা সভ্যতা পড়ব, তা বৈদিক সভ্যতায় আমরা কিন্তু যখন আমরা বেদের একটা আমরা যখন এই দর্শনটা দেখব এখানে 6 রকম দর্শনের নাম আমরা পাই। তো 6টা দর্শন আছে, এই 6টা দর্শনকে আমরা একসঙ্গে বলবো স্বরদর্শন বলা হয়। যেমন ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, তারপর রয়েছে পূর্ব মীমাংসা দর্শন, উত্তর মীমাংসা দর্শন, এমনি করে টোটাল কিন্তু 6টা নাম আমরা পেয়ে থাকি। তোমাদের প্রশ্ন হয়েছে কি, আমাদের প্রশ্ন বলেছে যে ন্যায় দর্শনে প্রবক্তাকে, মহর্ষি গৌতম, জৈমিনী, কপিল না কনাদ? তো কনাদ কি? এই কনাদ বা কপিল, জৈমিনী, তোমাদের কিন্তু একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা কিন্তু এই 5 থেকে কোয়েশ্চেনটার উত্তর কিন্তু আমি বলবো না, ঠিক আছে? এটা আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, আশা করি তোমরা প্রত্যেকে কিন্তু এর উত্তরটা কিন্তু জানাবে, না পরদিনান্তে আমি এর উত্তরটা বলে দেবো। যে ন্যায় দর্শনে প্রবক্তাকে, এটা আমি উত্তর জানি তো তোমাদের বলবো না, তো সঠিক উত্তরটা তোমাদের আমাদের এই যে ভিডিও যে দেখছো, ভিডিওটার কমেন্ট সেকশনে গিয়ে উত্তরটা জানিও, এই দাগ নম্বর দিয়ে উত্তরটা দিও যে 5 দাগের কোনটা উত্তর হবে, উত্তর এ বি সি ডির মধ্যে, এটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকলো। এবার নেক্সট কোয়েশ্চেন দিকে যাবো, প্রত্যেকে কিন্তু উত্তরটা দিও। এবার 4 নম্বর, এবার 6 নম্বর দাগের প্রশ্ন বলছে আর্যদের প্রকৃত বাসস্থান কোথায়, মানে আর্যরা অ্যাকচুয়াল কোথায় থাকতো। এখানে 4টে অপশন দেওয়া আছে, মধ্য এশিয়া, পারস্য, জার্মানি এবং ইতালি। আর্যদের প্রকৃত বাসস্থান, অনেকেই কোনো বই জার্মানি পাবা, কোনো বই হয়তো মধ্য এশিয়া পেতে পারো, ইতালি পেতে পারো, অ্যাকচুয়াল লিখে আছে প্রকৃত বাসস্থান কোথায়। তো সেক্ষেত্রে আমরা উত্তর করব মধ্য এশিয়া, সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়া থেকে কিন্তু আর্যরা ভারতে এসেছিল, এটা মনে করা হয়। এবং এই মতটা কিন্তু সর্বজন গ্রাহ্য মত, এটাই যে মধ্য এশিয়া থেকে তারা এসেছিল, এবং তারা এই 1500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ কিন্তু ভারতে এসেছিল। তাই 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে কিন্তু এটা কিন্তু বৈদিক সভ্যতা কিন্তু এটা থেকেই ধরা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন বলছে বৈদিক যুগে পুরন্দর বলা হয়েছে কাকে। প্রথমত এই পুরন্দর কথার মানেটাকে জেনে নেব। পুরন্দর কথার মানে হলো নগর ধ্বংসকারী,
অর্থাৎ যে নগরকে ধ্বংস করবেন তিনি হচ্ছেন পুরন্দর। তা বৈদিক যুগে এরকম পুরন্দর বলতে সে বেশ কিছু দেবতা নাম আমরা দেবদেবীর নাম আমরা পেয়ে থাকি, যেমন বরুণ, ইন্দ্র, উষা, সূর্য দেবতা। এর মধ্যে পুরন্দর বা নগর ধ্বংসকারী বলা হয়েছে ইন্দ্রকে। মানে অপশন বি যারা বলছো তারা কিন্তু একদম সঠিক উত্তর দিচ্ছ। ইনি হচ্ছে বৈদিক শব্দ হচ্ছে সর্বপ্রধান দেবতা বলা হয়ে থাকে। তাছাড়া আরও দেবতার নাম তোমরা পাবা, যে বরুণ, উষা, সূর্য, এদেরও কিন্তু উল্লেখ কিন্তু রয়েছে বৈদিক যুগের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন হচ্ছে বৈদিক সভ্যতার প্রকৃতি কীরূপ? মানে বৈদিক সভ্যতা কেমন টাইপের সভ্যতা? গ্রামীণ সভ্যতা, শহুরে সভ্যতা, না গ্রাম শহর বোধ, না কোনোটাই নয়? কোনটা সঠিক উত্তর হবে? দেখো যখন আমরা সিন্ধু সভ্যতা পড়েছিলাম তখন সিন্ধু সভ্যতা পর থেকে বলেছিলাম যে এই সভ্যতা হচ্ছে একটা নগর কেন্দ্রিক সভ্যতা বা শহুরে সভ্যতা। কিন্তু বৈদিক সভ্যতার ক্ষেত্রে আমরা কী দেখব, যেটা হচ্ছে একটা গ্রাম কেন্দ্রিক বা গ্রামীণ সভ্যতা। মানে 8-এর দাগের জন্য আমরা সঠিক উত্তর করবো, এক্ষেত্রে আমরা অপশন এ কে সঠিক উত্তর করব। যদি বলতাম যে সিন্ধু সভ্যতার প্রকৃতি কীরূপ, সেক্ষেত্রে আমরা অপশন বি কে সঠিক উত্তর দিতাম। বাট চেয়েছে বৈদিক সভ্যতা, এটা গ্রাম কেন্দ্রিক সভ্যতা, তাই এটা উত্তর হবে গ্রামীণ। পরবর্তী প্রশ্ন বলছে বৈদিক যুগে ব্রহ্মবাদিনী নারী কারা ছিল না? এই কোশ্চেনটা সলভ করার আগে প্রথমে আমরা জেনে নেব যে এই ব্রহ্মবাদিনী নারী কথার অর্থটা কী। এই কথার অর্থ কী? এই কথার অর্থ হয়েছে যে সমস্ত নারী, মানে বৈদিক যুগে এমন কিছু নারীর পরিচয় আমরা পেয়ে থাকি যারা কোনোদিন বিবাহ করেননি, আজীবন ধর্মচর্চা এবং দর্শন ইত্যাদি করে তারা কিন্তু কাটিয়ে দিয়েছেন, তাদেরকে আমরা বলবো ব্রহ্মবাদিনী নারী। তা এদের মধ্যে কে ব্রহ্মবাদিনী নারী ছিলেন না? এটা না বাচক কোয়েশ্চেন আছে, হয়তো প্রত্যেকবার দেখে গার্গীটা উত্তর দিয়ে দিয়েছে, কিন্তু বাট গার্গী উত্তর হবে না। আমি বলেছি কে ছিলেন না এদের মধ্যে। গার্গীও ছিল, অপালাও ছিল, ঘোষাও ছিল, বাট রাজিয়া বলে কোনো নাম কিন্তু আমরা বৈদিক যুগে আমরা পাইনি। তো এটা কিন্তু একটা অড ম্যান আউটের জায়গাতেও কিন্তু ধরা যেতে পারে যে রাজিয়া কিন্তু বৈদিকের সঙ্গে নয়, কিন্তু দিল্লি সুলতানের ক্ষেত্রে আমরা এর নাম পেয়ে থাকি রাজিয়া সুলতানা। তো অপশন ডি এই 9-এর দাগের জন্য অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। এবার আসছি কোশ্চেন নম্বর 10। এখানে কি বলছে যে বেদের অপর নাম কি? এটা একদম জাস্ট একদম বেসিক লেভেলের জিকে, প্রত্যেকেই পারবা যে বেদের অপর নাম কি। এই বেদের অপর নাম কি? বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। বুঝতে পারছো যে এদের এই নামগুলোর সঙ্গে ম্যাচ খেছেই না, তো এমনিতে অপশন এমনিতেই বাদ যাবে। তো অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। এই যে বেদ, এই বেদ শব্দের উৎপত্তি হয়েছে বিদ নামক একটা শব্দ রয়েছে বিদ, এই বিদ শব্দ থেকে উৎপত্তি হয়েছে বেদের, এবং এই বেদ কথার মানে হলো জ্ঞান। সংস্কৃত আমরা অর্থ লিখেছেন বেদ মানে হচ্ছে জ্ঞান। তো এক্ষেত্রে 10-এর দাগের যে প্রশ্ন, এর জন্য সঠিক উত্তর হচ্ছে অপশন এ হলো এক্ষেত্রে আমরা সঠিক উত্তর। চলো এই ছিল আমাদের আজকের প্রশ্ন, সম্পূর্ণ শেষ হয়ে গেছে, আর কিছু নেই। তো প্রত্যেকেই বলবো যারা প্রথম থেকে ভিডিওটা দেখছো অবশ্যই অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না, নতুন নতুন ভিডিও এর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, ওই হোমওয়ার্কের উত্তর কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আমাদের কিন্তু কমেন্টে জানিও। এই যে 5-এর দাগের কোয়েশ্চেনটা এ তোমাদের হোমওয়ার্ক দিলাম, উত্তর অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তোমরা উত্তরটা জানাবো। এর সঠিক উত্তর কী হবে অপশনটা দেখে নাও, যে ন্যায় দর্শনে প্রবক্তাকে, এই 4টের মধ্যে কোনটা হবে এর সঠিক উত্তর। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো আর ভালো করে পড়তে থাকো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো টাটা।